বার্ধক্য মানুষের জীবনচক্রের শেষ ধাপ। যে মানুষটি একসময় ছিলেন নিষ্পাপ শিশু, টকবগে তরুণ, জীবনের নিয়ম মেনেই তিনি এখন প্রবীণ। নিজ নিজ কর্মময় জীবনে নিজেকে নিয়োজিত রাখার পর শেষ বয়সে এসে তিনি হয়ে পড়েন সমাজ, পরিবার, এমনকি রাষ্ট্রের কাছে এক কর্মহীন বোঝাস্বরূপ। দরিদ্র, মধ্যবিত্ত ও ধনী সব শ্রেণীর প্রবীণদেরকেই শেষ বয়সে এসে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে পার করে দিতে হয় জীবনের শেষ দিনগুলো। স্বাস্থ্যগত জটিলতায় একজন প্রবীণ তার শারীরিক গতিমত্তা হারিয়ে কর্মক্ষম হয়ে পরিবারে আর্থিক অবদান রাখতে ব্যর্থ হন। ফলশ্রুতিতে সেই প্রবীণকে অবজ্ঞার অবহেলায় দাঁড় করিয়ে দেওয়া হয় মর্যাদাহীন এক সামাজিক অবস্থানে, যার সূচনাটা হয় তার নিজ পরিবার থেকেই। এভাবেই একজন প্রবীণ তার সমাজ, সংসার, বাসনা, আকাঙ্ক্ষা থেকে নিজেকে সংকুচিত করে ফেলে আর হয়ে পড়েন সহায় সম্বলহীন। চরম মনোকষ্টে জর্জরিত একাকী প্রবীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন বিষয়টির প্রতি সরকারি পর্যায়ে শুধু বয়স্ক ভাতা কার্যক্রম ব্যতীত সরকারি এবং বেসরকারি পর্যায়ে তেমন কোনো কার্যকর উদ্যোগ এখনও গড়ে ওঠেনি। তবে আশার আলো এই যে সম্প্রতি প্রবীণ বিষয়ক জাতীয় নীতিমালায় অনুমোদিত এবং প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক উন্নয়নে প্রবীণ নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো, দারিদ্র্য বিমোচনে টেকসই উপায় বের করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প প্রণয়নের মধ্যে দিয়ে নানা কর্মসূচি, বিশেষ করে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত প্রবীণদের জীবনমানের উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। 88 বন্যার পরে আমি ওই নরসিংদীতে গিয়েছিলাম আমাদের কিছু পুনর্বাসনের কাজ করতে। তো আমরা পুনর্বাসনের কাজের মধ্যে কিছু ঋণও দিচ্ছিলাম। তো একটা মহিলা খুব চিৎকার করতেছিল, আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু টাকা দেন। তো আমাদের ওরা দিচ্ছিল না। তো সে আমার কাছে চলে আসলো, বললো যে বাবা আমাকে কিছু টাকা দাও। আপনি কী করবেন টাকা দিয়ে? ওরা যা করে আমি তাই করবো। পারবেন? কেন পারবো না? আমার কী মনে হলো, আমি বললাম ওনাকে 2-3 হাজার টাকা দিয়ে দাও। 2000 কি 3000 টাকা, আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই। তারপরে মাসখানেক পরে বা মাস দেড়েক পরে আমি ওই জেনারদের ওই এলাকাটা গেলাম আমার কাজ দেখতে। গিয়ে দেখলাম, আমি যখন ঢুকলাম দেখলাম যে এক বৃদ্ধা মহিলা, বয়স্ক প্রবীণ মহিলা দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরে সে আমাকে আশীর্বাদ করতেছে আর কাঁদতেছে। কেউ আমাকে টানতে টানতে নিয়ে গেলো একটা বিরাট একটা বাদাম গাছের নিচে সে একটা ছোট্ট চার দোকান দিছে। এর আগে তার ছেলের বউ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই দোকানটা দেওয়ার পর তারা আবার তাকে ফিরিয়ে নিছে। সে বলতেছে আমাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়েছে। কাজে আমি এখন হ্যাপি, আমি আমার বাসা ফেরত পেয়েছি আর দেখছেন আমরা করতে পারি। তখন আমি বলবো তাই তো। প্রবীণদের অক্ষমতাগুলোকে যদি সক্ষমতায় রূপান্তরিত করে কর্মমুখী করা যায়, তবে তারাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বেঁচে থাকতে পারে আপন মর্যাদা নিয়ে। একজন প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তি এক হলেই সমাজ পরিবর্তন সম্ভব। আর এই ভাবনা থেকেই বেসরকারি উন্নয়ন সংস্থা রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক 1989 সালে নরসিংদী জেলার জিনারদি ইউনিয়নের 150 জন প্রবীণ সদস্য নিয়ে পরীক্ষামূলকভাবে প্রবীণদের একটি দল গঠন করে। আমরা জিনারদিতে 5টা প্রবীণ ক্লাব করলাম এবং একজন স্থানীয় ডাক্তার যিনি ওখানে প্র্যাকটিস করেন, ওনার নাম বিজয়বাবু, ওনাকে মাসে একটা সম্মানী দিয়ে তাকে আমরা এনগেজ করলাম। আমরা কেরম কিনে দিলাম, দাবা কিনে দিলাম, তারপরে যারা একটু সনাতন ধর্ম ওদেরকে ওরা হারমোনিয়াম ছিল, হারমোনিয়াম দিলাম। রিক ক্রমান্বয়ে প্রবীণদের সচেতনতামূলক প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সহযোগিতা সহ ক্ষুদ্র ঋণের মাধ্যমে আয়বর্ধনমূলক কাজে নিয়োজিতকরণের পদক্ষেপ নেয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে 9টি উপজেলায় মোট 82টি ইউনিয়নে প্রবীণ কমিটি রয়েছে। আমি 20 বছর আগে দেখতাম চেয়ারম্যান হচ্ছে একজন প্রবীণ লোক, এখন একটা চেয়ারম্যান মেম্বার সব ইয়াং মাসালম্যান, ওই প্রবীণরা নাই, তারা পুস্ট আউট। তো এখন যে কারণে সমাজের রেস্টলেসটা বেশি, অস্থিরতাটা বেশি, অনেক ক্ষেত্রে সহিংসতাও বেশি, কনফ্লিক্টটা বেশি। প্রবীণদের মধ্যে তো কনফ্লিক্টের এটা থাকে কম, প্রবণতাটা কম, এবং তারা মেডিয়েশনটা ভালো করে। পিরোজপুর, গাজীপুর, কক্সবাজার, মহেশখালী সহ দেশের বিভিন্ন এলাকায় রিক প্রবীণ সদস্য নির্বাচন করে প্রবীণ কমিটি গঠন করে।
এবং তাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। প্রথমে এলাকাভিত্তিক প্রবীণ সদস্য নির্বাচন, তাদের তথ্য সংগ্রহ ও প্রবীণ দল গঠন করার পর তাদের মধ্য থেকে একটি উপযোগী কমিটি গঠন করা হয়। লীগ কর্তৃক দলগুলোকে প্রথমে মনিটরিং প্রভৃতি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। সাইডের উদ্যোগ প্রবীণকে একত্রিত করিয়া আমরা একটা কমিটি করি এবং এই কমিটি করার পরে আমরা একটা অ্যাডভোকেসি করি, দরিদ্র, হতদরিদ্র, বেশি দরিদ্র, এইভাবে একটা চার্ট করি। এইটা করার পরে আমরা সরকারিভাবে যদি কোনো সাহায্য আসে তাইলে আমরা ওই 1 নাম্বার যে হতদরিদ্র তাকে আমরা দিই। এই বয়সে এসে আমরা কিন্তু সবাই শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবেও যেহেতু বন্ধুবান্ধবহীন সেহেতু আমরা দুর্বল হয়ে যাচ্ছিলাম, কিন্তু রিক আমাদেরকে সবল করে দিয়েছে। প্রথমে আমি উপলব্ধি করতে পারলাম এই বয়সে আমাদের একটা বন্ধু জোটার একটা সময় না, কিন্তু দেখেন প্রবীণদের একটা বন্ধু দরকার আছে, কিন্তু এর মাধ্যমে আমরা প্রবীণ একটা বন্ধু তৈরি হইল আমাদের। প্রবীণ দলের কমিটিগুলোর সর্বপ্রথম কাজ নেটওয়ার্কিং করা। এর আওতায় তারা দলের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং নিয়মিতই সবার খোঁজ খবর রাখেন। শুধু নিজেদের গ্রুপই নয়, অন্যান্য গ্রুপেরও নিয়মিত যোগাযোগ ও বৈঠক করেন। কমিটিগুলো বিভিন্ন সেবা আদায়ের জন্য সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখেন। রিক এসে আমাদের সংগঠিত করায় আমরা প্রবীণরা একে অপরের দুঃখের সাথে সুখের সাথে ভাগাভাগি করি। কেউ বেশি অসুবিধা থাকলে তারে আমরা সাময়িকভাবে যতটুকু সম্ভব সহায়তা দেওয়ার ততটুকু দিতে পারতাছি। দলের সদস্যদের আর্থিক সচ্ছলতা আনয়নের জন্য কমিটি এলাকার বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণ গ্রহণ করে প্রবীণরা তাদের পূর্ববর্তী পেশার দক্ষতা এবং এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎপাদনমুখী কাজে ব্যস্ত থাকেন। 55 ইয়ার্সের পরে দেখলাম যে ওরা আরও ভালো পারে, কারণ হচ্ছে ওই সময়টা তার সারা জীবনের যে অভিজ্ঞতা থাকে সে অভিজ্ঞতা দিয়ে সে তো ঝুঁকি নেয় না, মানে ঝুঁকিটাকে হ্রাস করে একদম মিনিমাইজ করে সে তার কার্যক্রমটা নেয়। এই যে মেডিকেল সাপোর্ট, এমন লোক পেয়েছে জীবনে কোনো ডাক্তার দেখায়, তাকে একটা ডাক্তার দেখতেছে একটা টেলিস্কোপ দিয়ে, এটাতে সে খুশি। তাকে কাউন্সিলিং করতেছে, আপনি এটা খান, এটা খান, এটা খাবেন না, সে মহা খুশি যে আমাকে একজন ডাক্তার দেখছে। তারপর ওদেরকে আমরা বছরে প্রবীণ দিবসে ঢাকা নিয়ে আসতাম, তখন আর কেউ আনতো না, আমরা নিয়ে আসতাম, এনে চিড়িয়াখানা নিয়ে যেতাম। তারপরে এত খুশি, সারা বছর সেই চিড়িয়াখানা গল্প করতো, আমরা ঢাকায় গেছিলাম, আমরা বাঘ দেখে আসছি, সিংহ থেকে আসছি, এই প্রতিবেশীর সাথে এই গল্পগুলো করতো। রিকের এই পদক্ষেপের ফলে অনেক প্রবীণই এখন জীবনের মানে খুঁজে পেয়েছেন, পরিবার ও সমাজে ফিরে পেয়েছেন তাদের অবস্থান। লৌহজংয়ের বালিগাঁও ইউনিয়নের সত্যগোপাল তরুণ বয়সে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালিয়েছেন, সন্তানদের নিজ সাধ্যমতো বড় করেছেন। তবে জীবনের শেষ প্রান্তে যখন দাঁড়িয়ে, তখন সেই সন্তানও নিল মুখ ফিরিয়ে। অসহায় অবস্থায় একবেলা খেয়ে কোনো মতে জীবন চালাতেন। ঠিক এ সময়টাতে প্রবীণ কমিটির সদস্য হলেন। রিক বাস্তবায়িত PKSF এর প্রবীণ কর্মসূচির আওতায় 10,000 টাকা অনুদান সহ ঋণ পেলেন মাত্র 5,000 টাকা। এরপর থেকে আর কারো মুখাপেক্ষী হতে হয় না সত্যগোপালকে। রাজমিস্ত্রি কাজ করার পরে মনে করেন যে আমার বসে হয়ে গেল, তখন আমি কোনো কাজকাম করতে পারি না, তখন আমি রিকের চেনের টাকা তুলে 15,000 টাকা তুলে ওই টাকাটা আমি চালান করলাম। চালান করে মনে করেন আমি এই পুঁজিবাটা করলাম। আগের থেকে আমি এখন ভালো আছি। 60+ যারা রিটায়ার করে যাচ্ছে তারা তো স্টিল তারা সক্ষম, কিন্তু তারা তো সব জায়গা থেকে বাদ। কারণ অনেকে আছে দেখছি, এরা সবাই মিলে যাচ্ছে, মানে ইস্যুটা তারা এখন বুঝতে পারতেছে যে এটা একটা ইস্যু এবং সবার জন্য ইস্যু। আমরা চাচ্ছি একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম করতে। নূরজাহান বেগম স্বামীকে হারিয়েছেন বেশ কিছুদিন আগে।
সন্তানদের কাছে তিনি ছিলেন বোঝা। প্রবীণ কমিটির কাছ থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছেন কলার ক্ষেত। ছেলে যখন বড় হয়েছে, ছেলে বিয়ে করানোর পরে পোত ছাড়া দিছে। মা বাবা বয়স হইলে বাবার প্রতি মার প্রতি কোনো নাই। এমনি কথায় বলে কি 1 লাখ টাকা ঋণ বালা, তো কিন্তু বুড়া মানুষ গড়ে থাকা ভালো না। এই দিকে ঢুকিয়া এটার মধ্যে গিয়া অনেক কিছু জিনিস আমি শিখছি বা অনেক কিছু জিনিস বুঝতে পারছি, একে অন্যের খবর নিতে পারি। প্রবীণ পুরুষরা যা হোক সে কিছু জায়গা জমি সম্পদের মালিক থাকে, সে কারণে বা তার একটু মোবিলিটি থাকে। একজন প্রবীণ নারী তার তো কোনো প্রপার্টি নেই, সব দিক দিয়ে সে বৈষম্যের শিকার। নারীদের একটা বয়স হয়ে গেলে কতগুলো ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে এবং সমস্যা হয়, এগুলো তারা বলতে পারে না, এবং এইগুলোকে অ্যাড্রেস করার মতো কোনো উদ্যোগ আমাদের নাই, এবং তারা বসে বসে নীরবে এগুলো সাফার করে। সত্যগোপাল বা ফজলুল হকি নয়, রিকের মাধ্যমে এই বার্ধক্যে এসেও অনেক প্রবীণ জীবনের শেষ প্রান্তে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছেন। এখন আরো অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোতে নিজেদের অন্তর্ভুক্তি করতে। এই সকল কমিটিতে তারা নিজেরাই নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন সেবা প্রাপ্তি নিশ্চিত করছেন। আশেপাশে দেখি যাদের সন্তান নাই, বৃদ্ধ ঘরে পড়ে আছে, আমরা সেখানে যাই, গিয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করি। আমরা কমিটি করার পর থেকে রিকের মাধ্যমে আমরা সমাজের যারা হতদরিদ্র, যারা চিকিৎসা সেবা নিতে পারে না টাকা পয়সার জন্য, যারা একটা বয়স্ক ভাতা পায় না, যারা একটা কিছু পায় না, এইটার ব্যাপারে আমরা জরিপ করতে পারতেছি। আজকে গ্রামে গঞ্জে দেখেন ইংলিশ টিচার, অঙ্কের টিচারের খুবই অভাব। আমাদের গ্রামের ছেলেমেয়েরা ইংরেজিতে অঙ্কেতে ভালো করতে পারে না। এদেরকে যদি অর্গানাইজড ফর্মে আমরা কাজে লাগাই, যে ওখানে একটা কোচিং সেন্টার বা একটা স্কুল করে সে তাদেরকে কাজে লাগাবে, যার যেখানে স্কিল আছে এদেরকে কাজে লাগানো, এবং কাজে লাগলে সেও অ্যাক্টিভ থাকবে, সেও কন্ট্রিবিউট করবে, এবং ইয়াংরা বুঝবে যে এরা তো ফেলনা না, স্টিল দে আর কন্ট্রিবিউটিং, তাদের কাছ থেকে আমি শিখছি। প্রবীণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে। তারা দরিদ্র প্রবীণদের সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা সহ সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ব্যবস্থাও গ্রহণ করতে সক্ষম হচ্ছেন। এই কমিটিতে আমরা কিছু কিছু সঞ্চয় করি, ওইটা আমাদের মধ্যে ঋণ বিতরণ করি, ঋণ বিতরণ করে ওইটাতে ওরা কাজকর্ম করে, মুরগি পালে, ছাগল পালে। তারা আমরা যে রিকের মাধ্যমেও ছাগল দিছি, টিন দিছি। একজন প্রবীণ যদি অসুস্থ হয়ে যায়, তার আমরা ওইখান থেকে ঋণ দিয়া, যেরকম তারই করি, একজন হাত ভেঙে এলো, তারে আমরা এখান থেকে টাকা পয়সা দিয়া আমরা এই সহযোগিতা করলাম। এই প্রবীণদের নিয়ে কাজ করার ক্ষেত্রে ফান্ড পাওয়া যায় না, ইটস এ বিগ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের কারণে আমরা এই যে পিকেসএফ, এরা তো একটা মাইক্রো ক্রেডিট ল্যান্ডিং অর্গানাইজেশন, হোলসেল ল্যান্ডিং, তাদের সাথে দীর্ঘদিন ধরে লেগে থেকে আমরা তাদের কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করলাম যে প্রবীণ কার্যক্রম এটা একটা কার্যক্রম। তারা এখন এই কার্যক্রমটা তাদের একটা পাইলট প্রোগ্রাম হিসেবে নিয়ে যাবে। তারা এখন এইটাতে আগে আসছে এবং এখন আরও আগে আসতে চাচ্ছে। রিকের এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রমের জন্য এখন স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রাক বাজেট প্রবীণ দিবস, স্বাস্থ্য দিবস সহ বিভিন্ন দিবসের সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের অংশগ্রহণ ও প্রয়োজনীয় মতামত প্রদান করতে সক্ষম হচ্ছে। রিক বিশ্বাস করে আন্তঃপ্রজন্ম সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রবীণ বান্ধব সমাজ গড়ার একটি সফল আন্দোলনের দিকে অচিরেই এগিয়ে যাওয়া সম্ভব হবে। এতে কেবল প্রবীণরাই নয়, সমাজে সকলের অংশগ্রহণের মাধ্যমে পুরো দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের দেশে একটা অমিত সম্ভাবনার দেশ। এখন যদি আমরা আমাদের এই সমস্ত জনগোষ্ঠীর সব অংশকে নিয়ে একটা হারমোনির মধ্যে আমরা তাদেরকে একটা টোনের মধ্যে টিউন করে যদি আমরা আগাতে পারি, তাহলে আমাদের এখানে কেউ অসহায় থাকবে না, এবং আমরা সত্যিকারই একটা আশা আমরা প্রত্যাশা করতে পারি, একেবারে বাস্তবায়ন প্রত্যাশা, যে বাংলাদেশ একটা রোল মডেল হতে পারে পৃথিবীর অন্য দেশের কাছে, যে এই বাংলাদেশের প্রবীণরা ভালো থাকে, বাংলাদেশের শিশুরা ভালো থাকে, বাংলাদেশের কিশোররা ভালো থাকে, বাংলাদেশের যুবকরা ভালো থাকে। তো বাংলাদেশ ইজ এ কান্ট্রি
যেখানে একটা মার সমস্ত শ্রেণীর সমস্ত বয়সে, আমাদের একটা স্লোগান ছিল 2 বছর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবসে, যে আসো সব বয়সের সমাজ গড়ি। তো আমরা বলতে চাই যে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা সব বয়সে, সব শ্রেণীর, সব ধরনের মানুষকে নিয়ে একটা সমাজ করি।